আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। জাতিসংঘের টিমের সঙ্গে জামায়াতের বৈঠক, কি কথা হলো? এদিকে রক্তের দাগ শুকানোর আগেই বিএনপির কর্মকাণ্ড সমর্থন হারিয়েছে বলছেন মান্না। জানাবো সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষণা দেবে সরকার বলছেন ফখরুল। বিএনপিতে কোনো দুষ্কৃতকারীর ঠাঁই নেই বলছেন তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো এক ব্যক্তি কেন্দ্রিক শাসনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস বলছেন ডক্টর আলী রিয়াজ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জাতিসংঘের টিমের সঙ্গে জামায়াতের বৈঠক, কি কথা হলো? বাংলাদেশ গণহত্যার বিষয়ে অনুসন্ধানে আসা জাতিসংঘের মানবাধিকার কমিশন টিমের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রতিনিধি দল। জামায়াত ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। বৈঠক শেষে ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, বাংলাদেশে ঐতিহাসিক পরিবর্তন সাধিত হয়েছিল 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে। বাংলাদেশের মানুষ নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছে। সেই গণবিপ্লবের সময় সরকার যে হত্যা, জুলুম, নির্যাতন করেছিল সেই বিষয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধে জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম বাংলাদেশ সফর করেছে। তারা শনিবার চলে যাবে। বাংলাদেশ জামায়াত ইসলামীকেও তারা আমন্ত্রণ জানিয়েছে। এ সময় কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে। এটা মূলত ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এরপর মূল টিম আসবে। তিনি বলেন, আমরা মূলত বিগত স্বৈরাচারী সরকার এই দেশের জনগণের উপর নানাবিধ অত্যাচার করেছেন, হত্যাকাণ্ড করেছে। এসব বিষয়ে তারা জানতে চেয়েছিল। আমরা তাদের তথ্য দিয়েছি। আওয়ামী লীগ সরকার 1972-75 সালে ক্ষমতায় ছিল। তখন তারা 30,000-এর মতো মানুষ হত্যা করেছিল। এবার 2009 সালে ক্ষমতায় আসার পর বিডিআরের ঘটনায় 57 সামরিক অফিসারকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে ও স্বৈরাচারী জনবিচ্ছিন্ন সরকার জড়িত ছিল। রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে যে গণহত্যা করেছিল, আমরা সেটার কথাও তাদের বলছি। সর্বশেষ এই ছাত্র জনতার মহা বিপ্লবকে ব্যর্থ করার জন্য তারা নির্বিচারে যে গণহত্যা চালিয়েছিল সেটাও তাদের অবহিত করেছি। সেই সময় হেলিকপ্টার থেকে গুলি করা হয় সাধারণ ছাত্র জনতার উপর। মনে হয়েছিল বিদেশিদের সঙ্গে লড়াই হচ্ছে। দেশের আইন শৃঙ্খলা বাহিনী নিজ জনগণের উপর এই ধরনের হত্যাকাণ্ড সারা বিশ্বে নজিরবিহীন। সেখানে 1.5 বছরের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমরা এটাকে বলছি জেনোসাইড বা গণহত্যা। এটাকে জেনোসাইড হিসেবে চিহ্নিত করে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছি। ডক্টর তাহের বলেন, বিচারের জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কতিপয় আইন সংশোধনের মাধ্যমে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি এই নামে ট্রাইব্যুনাল করে তদন্ত সঠিকভাবে এর বিচার নিশ্চিত হতে পারে। সেভাবে বাংলাদেশকে তারা যেন সহযোগিতা করে সেই বিষয়ে আমরা অনুরোধ করে আসছি। তিনি বলেন, তারা এই সমস্ত হত্যাকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেছে। তারা বলেছে এই সব বিষয়ে জানার জন্য তারা এসেছেন। এসব নিয়ে তারা বিভিন্ন গ্রুপের সঙ্গে আলোচনা করেছে। ফ্যাক্টস গুলো নিয়ে তারা রিপোর্ট দিবে। এরপর বিচার সহযোগিতা আইন সংশোধনে প্রয়োজনীয় বিশেষজ্ঞগণ আসবেন। তারা বাংলাদেশ সরকারকে সর্বতোভাবে সহযোগিতা করবে। জাতিসংঘের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয় এশিয়া প্যাসিফিক সেকশনের প্রধান রোরি মুঙ্গোভেন। প্রতিনিধি দলের উপর সদস্যরা হলেন এশিয়া প্যাসিফিক সেকশনের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা লিবিয়া কসেনজা এবং আলেকজান্ডার জেমস আমির এইজুংদে। রক্তের দাগ শুকানোর আগেই বিএনপির কর্মকাণ্ড সমর্থন হারিয়েছে বলছেন মান্না। বিএনপির সমালোচনা করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, রক্তের দাগ শুকানোর আগেই দলটি যা ঘটালো তাতে জনগণের সমর্থন হারিয়েছে। মান্না আরও বলেন, জাতীয় ঐক্যমতের কথা মাথায় রেখে এখনই সংবিধান সংস্কারের ব্যবস্থা করতে হবে, না হলে আবারও একই দিকে যাবে পরিবর্তনের বাংলাদেশ। বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, মুক্তিযুদ্ধের সময় যারা গণহত্যা করেছে তাদের বিচার যেমন প্রতিহিংসার ছিল না, তেমনি 16 বছরে চলা নানান গণহত্যা বিচার ঠিক একই রকম। সারা দেশে থানা পুলিশ এখনো পুরোপুরি কাজ শুরু করেনি। উল্লেখ করে তিনি বলেন, এসব বিষয়ে অগ্রাধিকার দেওয়া উচিত। এখনো কিন্তু এই সরকারের পা পিছলে যেতে পারে। সরকারের এসব খেয়াল রাখতে হবে। অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করবেন না। সরকারকে বলবো, আপনারা কোথায় থামবেন সেটা দ্রুত স্পষ্ট করুন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিব বলেন, আমরা শাসক চাই না, দেশে চালানোর জন্য যাই জনগণের একজন প্রতিনিধি। যার ক্ষমতা কখনোই গণমানুষের থেকে বেশি না হয়, তাহলেই জবাবদিহিতা নিশ্চিত হবে। সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষণা দেবে সরকার বলছেন ফখরুল। প্রয়োজনীয় সংস্কার করে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টা আলোচনার জন্য ডেকেছিলেন।
প্রায় সোয়া ১ ঘন্টা আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। অন্তর্বর্তী সরকার দেশকে দ্রুত স্থিতি অবস্থায় নিয়ে আসবে এবং প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণা দিবে। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচনা চলমান থাকবে, যার মাধ্যমে রূপরেখা বেরিয়ে আসবে। তিনি আরো বলেন, আমরা আশাবাদী ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার তাদের আন্তরিকতা, দেশপ্রেম এবং যোগ্যতা দিয়ে খুব দ্রুত বাংলাদেশকে স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন। এর আগে এই দিন বিকেল ৪টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান। উল্লেখ করে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর গত ১২ আগস্ট বিএনপি মহাসচিবের নেতৃত্বে ৭ সদস্যের স্থায়ী কমিটি যমুনায় প্রথম বৈঠক করেন। বিএনপিতে কোনো দুষ্কৃতকারী ঠাঁই নেই বলছেন তারেক রহমান। বিএনপিতে কোনো দুষ্কৃতকারীদের ঠাঁই নেই বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। জনগণকে সঙ্গে নিয়ে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার নির্দেশনা দেন তিনি। তারেক রহমান বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কিছু দুষ্কৃতকারী দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত রয়েছে, কিন্তু বিএনপিতে কোনো দুষ্কৃতকারীর ঠাঁই নেই। বিবৃতিতে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে তারেক রহমান বলেন, আমার দলের পক্ষ থেকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে বাংলাদেশে আর কোনো ব্যক্তি যেন গুম না হয় সেটি নিশ্চিত করতে আমরা জাতিসংঘ কর্তৃক গৃহীত গুম প্রতিরোধ সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশন অনুসারে প্রয়োজনীয় আইন প্রণয়ন করব, ইনশাআল্লাহ। মানবতা বিরোধী এই গুরুতর অপরাধের ন্যায় বিচার করতেই হবে। তারেক রহমান বলেন, গুম মানবতা বিরোধী অপরাধ, যা মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন। বাংলাদেশ নজিরবিহীন গুমের ঘটনায় লাখ লাখ দেশবাসীর মতো আমিও গভীরভাবে উদ্বিগ্ন। রাষ্ট্রীয় নিপীড়নের হাতিয়ার হিসেবে এটি প্রয়োগ করা হয়। শেখ হাসিনার দুঃশাসনের গুমকে ব্যবহার করা হয়েছে জনসমাজে ভীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য। নির্ভরযোগ্য মানবাধিকার সংস্থাগুলো একযোগে প্রকাশ করেছে যে ২০০৯ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৭ শতাধিক মানুষকে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো গুম করেছে। এটি অত্যন্ত পীড়াদায়ক। আজ পর্যন্ত একটি ঘটনা ন্যায় বিচার পাওয়া যায়নি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, এই নিখোঁজ মানুষগুলো ছিলেন তাদের পরিবারের প্রাণপ্রিয় সদস্য। তাদের স্বপ্ন, ভালোবাসা ও সুন্দর ভবিষ্যৎ ছিনিয়ে নেওয়া হয়েছে। অদৃশ্য মানুষগুলো কোথায় আছে আমরা জানি না, তবে রেখে গিয়েছে মর্মান্তিক ও বেদনা বিধুর বাংলাদেশ, যেখানে আমাদের অর্জিত মানবাধিকার ও মূল্যবোধ লুণ্ঠিত হয়েছে। গুম আন্তর্জাতিক অপরাধ হিসেবে স্বীকৃত। আইসিসি এর রোম সনদের ৭(২) অনুচ্ছেদ গুমকে মানবতার বিরুদ্ধে একটি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। আর মানবাধিকারের এই লঙ্ঘনের জন্য ন্যায় বিচারের প্রয়োজনীয়তার উপর জোর আরোপ করা হয়েছে। তারেক রহমান বলেন, গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে আমরা রাজনৈতিক দর্শন, জাতি, ভাষা, নৃগোষ্ঠী, সংস্কৃতি, বর্ণ ইত্যাদি সহ রাষ্ট্রীয় সীমানাকে অতিক্রম করে গুম হওয়া মানুষগুলোর স্মরণে এবং সেই সঙ্গে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য দিবসটি পালন করি। আমি এই মনুষ্যহীন অপরাধে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ন্যায় বিচার ও জবাবদিহিতার জন্য দুনিয়া জুড়ে ঐক্য সংহতি আহ্বান জানাই। এক ব্যক্তিকেন্দ্রিক শাসনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস বলছেন ডক্টর আলী রিয়াজ। যুক্তরাষ্ট্রের ইলিনয় টেস্ট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর ও সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের সিজিএস উপদেষ্টা পরিষদের সদস্য ডক্টর আলী রিয়াজ বলেছেন, এই নতুন সরকারের সামনে একাধিক চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের ইলিনয় টেস্ট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর ও সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের সিজিএস উপদেষ্টা পরিষদের সদস্য ডক্টর আলী রিয়াজ বলেছেন, এই নতুন সরকারের সামনে একাধিক চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। দীর্ঘ ১৫ বছর এক ব্যক্তিকেন্দ্রিক শাসনের জন্য বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসপ্রাপ্ত হয়েছে। বিচার ব্যবস্থা, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন ব্যবস্থা সবই সুপরিকল্পিতভাবে রাজনীতিকরণের শিকার হয়েছে। সাংবিধানিক সংস্থাগুলোর স্বায়ত্তশাসিত শাসন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা জনগণের মধ্যে গভীর অবিশ্বাস সৃষ্টি করেছে। ছাত্র জনতার অভাবনীয় গণ অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ ১৫ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটে। তথ্যমতে এই অভ্যুত্থানে ৭৫০-এরও বেশি প্রাণহানি হয় এবং এদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিশাল পরিবর্তন সূচিত হয়। ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগে বাধ্য হন এবং ৮ আগস্ট নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে নীতিমালা জনগণের কল্যাণের পরিবর্তে স্বার্থান্বেষী গোষ্ঠীর মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। ব্যাংকিং ব্যবস্থা এবং জ্বালানি খাতে স্বার্থবাদী একটি নেটওয়ার্ক গঠিত হয়, যারা নিজেদের স্বার্থে ও এই গুরুত্বপূর্ণ খাতগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে। ঋণ খেলাপিদের বিচার থেকে রক্ষা করা হয়েছে, যা দেশের অর্থনৈতিক কাঠামোকে বিপদাপন্ন করেছে। সরকারের সঙ্গে যুক্ত একটি ক্ষুদ্র গোষ্ঠী জ্বালানি খাতের ভর্তুকি পকেটস্থ করেছে, যা দেশের সাধারণ মানুষের জন্য ক্ষতিকর প্রভাব ফেলেছে। আলী রিয়াজ বলেন, এসব কিছুর পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারকে ঐতিহাসিক দায়িত্ব পালনে বিশাল চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। একটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনে এবং গণতান্ত্রিক
শাসন ব্যবস্থা দেশকে ফিরিয়ে আনার পাশাপাশি সংবিধান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার অপরিহার্য হয়ে উঠেছে। গণজাগরণের মাধ্যমে তৈরি হওয়া এই আশা ও প্রত্যাশা পূরণ করতে সরকারের প্রতি বিশাল দায়িত্ব আরোপিত হয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন, দেশবাসীকে অনুরোধ করব এটা আলোচনা শুরু করতে। আমরা সর্বনিম্ন কি কাজ সম্পূর্ণ করে যাব, কি কাজ মোটামুটি করে গেলে এই আলোচনার মাধ্যমে আমরা একটা দিক নির্দেশনা পেতে পারি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক আলোচনা থেকে আসবে। এই প্রেক্ষাপটে বেসরকারি গবেষণা সংস্থা সিজিএস এর পক্ষ থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, যার লক্ষ্য হলো টেকসই গণতন্ত্র, ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন সংলাপের আয়োজন করা। এই সংলাপগুলোর মাধ্যমে দেশব্যাপী নাগরিক সমাজ, সুশীল সমাজ এবং বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের মতামত ও পরামর্শ সংগ্রহ করা হবে। এর ফলে ভবিষ্যতের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন করা সম্ভব হবে, যা গণতান্ত্রিক পুনর্গঠন প্রক্রিয়াকে সহজতর করবে এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। ডক্টর আলী রিয়াজ বলেন, শুধু অন্তর্বর্তী সরকার সব দায়িত্ব পালন করবে এটা যেন না হয়, সবাইকে দায়িত্ব নিতে হবে, সহযোগিতা করতে চাই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতীয় গণমাধ্যমগুলো ডিসইনফরমেশন দিয়েছে। সেই প্রেক্ষাপটে সত্য তুলে ধরুন, আমাদের গণমাধ্যমকে প্রকৃত তথ্য তুলে ধরতে হবে। অপর এক প্রশ্নের জবাবে ডক্টর আলী রিয়াজ বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি প্রস্তাব দিয়েছে দলীয় প্রধান আর সরকার প্রধান যেন এক না হয়। আমি মনে করি ক্ষমতা একক কেন্দ্রিক যেন না হয়। এক প্রশ্নের জবাবে আলী রিয়াজ বলেন, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে সংবিধানের পুনর্লিখন। এর বাইরে আপনি প্রতিষ্ঠাগুলো তৈরি করতে পারবেন না, ফলে 2 মেয়াদ 3 মেয়াদ এই প্রশ্নটা থেকে যাচ্ছে। সেটা সবাই আলোচনা করে করতে পারে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি 2 মেয়াদ যথেষ্ট। যেমনটি অন্যত্র হয়ে গেছে, অধিকাংশ ক্ষেত্রে মেয়াদের সময়সীমাটা থাকে, কিন্তু বাংলাদেশের বিষয়ে যেমনটি অন্যত্র হয়েছে অধিকাংশ ক্ষেত্রে মেয়াদের সময়সীমাটা থাকে, কিন্তু বাংলাদেশের বিশেষ ব্যবস্থায় এটা বিবেচনায় নেওয়া জরুরি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করতে মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।